হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে এএনএম জিএনএম 2024-এর জন্য বাছাই করা কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। টোটাল 4টে সাবজেক্টের ওপর লাইফ সায়েন্স রয়েছে, ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তারপর দেখতে পাচ্ছ তোমার রয়েছে কিছু কোশ্চেন যেটা হচ্ছে জিকের ওপর কোশ্চেন নিয়ে এসেছি, এবং কিছু কোশ্চেন আছে ইংলিশের ওপর। বাছাই করা কোশ্চেন এবং প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা মক টেস্টের মতো হয়ে যাবে, তোমাদের শর্ট মক টেস্টের মতো। প্রত্যেকে কিন্তু এগুলো অ্যাটেম্প করবে, কতগুলো হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে, মজা করে ক্লাসটা করবো, ঠিক আছে? দেখো, ফার্স্টে তোমাদেরকে বলে দিই আমাদের অগ্নিধারা ব্যাচের সম্পর্কে। তোমরা প্রত্যেকেই অবগত রয়েছো যে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে, যেটা হচ্ছে অগ্নিধারা ব্যাচ। এটা শুধুমাত্র মক টেস্টের জন্য। তো আর পরীক্ষা মাত্র কয়েকটা দিন রয়েছে হাতে, 3 থেকে 4টে দিন রয়েছে। এই কয়েকটা দিন আমি বলবো পারলে শুধু মক টেস্ট দাও, ঠিক আছে, যেখান থেকে পাচ্ছ। আর আমি ডেলি তোমাদেরকে লাইভ কুইজ, এছাড়াও তোমাদের হয়ে যাচ্ছে টোটাল 15টা সাজেস্টিভ প্র্যাকটিসের দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদেরকে আরও কিছু, তোমাদের টোটাল 200টা বায়োলজির উপর কোশ্চেন দেওয়া হয়েছে, 500টা তোমাদের ফিজিক্সের উপর কোশ্চেন দেওয়া হয়েছে। এত কিছু মাত্র 120 টাকা দেওয়া হয়েছে। তোমার যদি মনে হয় ভর্তি হবে, এই যে নাম্বারটা দেখছো 9609122622, এই নাম্বারে যোগাযোগ করবে, পুরো ডিটেলসটা দিয়ে দেওয়া হবে, তারপর তুমি পেমেন্ট করে গ্রুপে জয়েন করতে পারো। মাত্র 120 টাকা লাগছে। আচ্ছা, চলো তো আমি এবার তোমাদের ডিটেলসটা বলি। দেখো, ফার্স্টে যে কোশ্চেনটা শুরু হচ্ছে, প্রত্যেকে রেডি? চলো, ফার্স্ট কোশ্চেন দেখো। কোশ্চেনগুলো বেশ মডারেট লেভেল রাখা হয়েছে, যেন তোমাদের একটু মজা লাগে ক্লাসগুলো করতে। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে, উদ্ভিদ জগতের কাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়? তো কোশ্চেনটা হয়তো অনেকটা আনকমন কোশ্চেন, তো এগুলো যারা পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হবে। 4টে অপশন দেখে নাও: সালোক সংশ্লেষ, ব্রায়োফাইটা, স্পঞ্জ নাকি টেরিডোফাইটা। কোনটা রাইট অ্যান্সার হবে সেটা কমেন্ট করে দাও, ঠিক আছে? তো উদ্ভিদ জগতের কাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়? কোশ্চেনটা একদমই আনকমন কোশ্চেন। তো রাইট অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ টেরিডোফাইটা। টেরিডোফাইটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। একে কী বলা হয় না, হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। আর বলে রাখি, এই যে পিডিএফটা, সেই পিডিএফ তোমরা যে কোনো গ্রুপে জয়েন হয়েছে এবং গ্রুপে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্ন, দেখে নাও। কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? খুবই সহজ কোশ্চেন এটা। দেখো, আগেরটা একটু কঠিন ছিল, এরপরেও কিছু কঠিন কঠিন কোশ্চেন আছে। দেখো, কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো কোনটা রাইট অ্যান্সার হবে। সিস্টোলিথ হবে, অটোলিথ আছে, কর্ণগহ্বর আছে, এবং হচ্ছে মেলিয়াস আছে। তো রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অটোলিথ। আমরা সবাই জানি যে অটোলিথ কী করে আমাদের কানের যে মস্তিষ্ক, কানের যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। আমাকে একটা প্রশ্নের তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা বলো যে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে মস্তিষ্কের কোন অংশ? খুবই কমন কোশ্চেন, এবং এটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। কি বললাম কোশ্চেনটা? না, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত? দেখো, কোশ্চেনগুলো মানে অন্য লেভেলে নিয়ে এসেছি। উদ্ভিদ জগতের রত্ন নামে পরিচিত কোন কোন উদ্ভিদটা? দেখো কী কী আছে: ডায়াটম আছে, অপশন নাম্বার বি আছে ভলবক্স আছে, সায়ানোব্যাকটেরিয়া আছে, এবং অ্যানিমোসিয়া আছে। তো রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? উদ্ভিদ জগতের রত্ন বলা হয় কাকে? না, হচ্ছে রাইট অ্যান্সার ডায়াটম, অর্থাৎ অপশন নাম্বার ই হচ্ছে রাইট অ্যান্সার। কেন বলা হয় এটা কমেন্ট করে দাও, যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে দাও, ঠিক আছে? উদ্ভিদ জগতের রত্ন কেন বলা হয়? ডায়াটমকে বলা হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। কোয়ানোসাইট কাদের কোষ কাদের দেখা যায়? কোয়ানোসাইট কোষটা কাদের দেখা যায়? 4টে অপশন দেখো: হাইড্রা আছে, স্পঞ্জ আছে, অক্টোপাস এবং জেলিফিলিস আছে। তো রাইট আনসার কী হবে? তো রাইট আনসার হচ্ছে, অবশ্যই সবাই জানো আশা করছি এটা, কোয়ানোসাইট কোষ দেখা যায় শুধুমাত্র স্পঞ্জদের দেহে, ঠিক আছে? এখানে ছবি দেখতে পাচ্ছ। এবং বলে রাখি বন্ধুরা, প্রচুর পরিশ্রম লুকিয়েছে এই ধরনের তোমাদের আপডেট দেওয়ার জন্য, এরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। একটা করে লাইক, শেয়ার এবং বন্ধুর সাথে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কারণ প্রচুর পরিশ্রমের ফলে কিন্তু এই ধরনের একটা ক্লাস আমাদের উপস্থাপন করতে পারি। এই ধরনের ছবি নিয়ে এসে সুন্দর করে বস এবং কোশ্চেন কালেকশন একটা হিউজ কাজ। কিন্তু তোমাদের পারিশ্রমিক হিসেবে শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে একটু লাইক করে দেবো, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, ব্যাস, আর কিছু লাগছে না, ঠিক আছে? চলো, তো কোয়ানোসাইট কোষ দেখা যায় কাদের? তো স্পঞ্জদের দেহে, ঠিক আছে? আর বলে রাখি, যদি এরকম আপডেট পেতে চাও, দেখো সত্যি বলতে আর হাতে কয়েকটা দিন রয়েছে, এই রকম প্র্যাকটিসের যদি চাও, একটু কমেন্ট করে দাও, হ্যাঁ স্যার এরকম প্র্যাকটিসের আরও দরকার রয়েছে, তাহলে আমি অন্যান্য টপিকের উপর, অন্যান্য মানে সাবজেক্টের উপর তোমাদেরকে এরকম প্র্যাকটিসের দেবো। রাইট অ্যান্সার হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জের দেহে কিন্তু ওই কোয়ানোসাইট কোষ কিন্তু দেখা যায়, ঠিক আছে? কোয়ানোসাইট কোষ দেখা যায়। আচ্ছা, আমি একটা কথা বলো যে অক্টোপাসের দেহে কী ধরনের গমন দেখা যায়? অক্টোপাসে কী রকম গমন দেখা যায়, ঠিক আছে? এটার কমেন্ট করে যাবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। অ্যামিবার গমন অঙ্গের নাম কি? অ্যামিবার গমন অঙ্গ, দেখো কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন। সবুজ গ্রন্থি, সিটা, মাংসলপদ নাকি ক্ষণপদ? এটা একদম সহজ কোশ্চেন হয়ে গেল। তো অ্যামিবার দেহের গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ। আমি একটা বলি, সবুজ গ্রন্থি কার? সবুজ গ্রন্থি চিংড়ি, ঠিক আছে? সবাই জানি আমরা, আশা করছি।
চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি। সিটা কার, এটা কমেন্ট করে দিও। খুবই সহজ কোশ্চেন দিলাম। আচ্ছা বলে দিই চলো, কেঁচো। তোমরা আমাকে বলো মাংসল পদটা কার, ঠিক আছে, এটা কমেন্ট করে দেবে, ঠিক আছে, মাংসল পদটা কার। খুবই সহজ সহজ কোশ্চেন দিলাম। চলো এবার চলে আসি ফিজিক্যাল সায়েন্সে। তো টোটাল 5টার মধ্যে কতগুলো পারলে, বায়োলজিতে কতগুলো পারলে একটু বলে দিও, ঠিক আছে, জীবন বিজ্ঞানে 5টার মধ্যে কতগুলো পেরেছো। এবার সে ফিজিক্যাল সায়েন্সের উপর। ফিজিক্যাল সায়েন্সে দেখো কোশ্চেন দেখো, দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তোমরা যদি একটু খুঁজে দেখো না, দেখবে জিএনএম 2021 কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। যে ধর্মের জন্য তরল তার সন্নিহিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলে কি বলা হয়? দেখো 4টে অপশন আছে, পৃষ্ঠটান, প্লাবতা, ধারার প্রবাহ নাকি সান্দ্রতা। দেখো বলে রাখি, আমরা জানি কি পৃষ্ঠটানটা কি, পৃষ্ঠটান হচ্ছে বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটা কীরকম দেখবে, ঠিক এইরকম দেখতে হয়, তাই না? বৃষ্টির ফোঁটাটা এরকম দেখতে হয়, মানে পিছন দিকটা একটা টানা থাকে। কিন্তু জলের ওপর যদি কোনো ছাপ পড়ে, যেমন ধরো কোনো মাকড়সার পা যদি জলে পড়ে, তাহলে কীরকম হবে? জলটা কিছুটা অংশ ভিতরে ঢুকবে আর বাইরে এরকম থাকবে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সান্দ্রতার ছবি। তাহলে সুতরাং এটা হচ্ছে সান্দ্রতা। প্রশ্নে বলেছে যে কি না, দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, এটা এই ধরনের তরলকে কী বলে? এটা বলে সান্দ্রতা, ঠিক আছে, জলের সান্দ্রতা বলা হয়। চলো পরের প্রশ্ন চলে আসি। অবতল দর্পণে বস্তুর অবস্থান ফোকাসে হলে বস্তু সাপেক্ষে প্রতিবিম্বে প্রতিকৃতি কীরকম হয়? দেখো কোশ্চেনটা অনেক রকমভাবে আসতে পারে। যেমন তোমার দর্পণ থেকে প্রশ্ন আসে, দর্পণ কয় প্রকার, তো একটু কমেন্ট করে দিও। দর্পণ 2 প্রকার আমি বলে দিলাম, কী কী সেটার কমেন্ট করো। এখানে অনেকেই ভুল করবে, ঠিক আছে, অনেকেই ভুল করবে যে দর্পণ কী কী, অনেকে ভুল করবে, তো এটা কমেন্ট করে দিও। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু বস্তুর অবস্থান ফোকাসে হলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব হবে না হচ্ছে অসীমভাবে বিবর্ধিত, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর বলে রাখি, যারা আবার বলছি, যারা পেড ব্যাচ বা তোমার হচ্ছে মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাইছো, আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 9609122622। এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। আচ্ছা পরের প্রশ্ন দেখো, নিম্নের কোনটি সঠিক অবস্থান মেন্ডেলিফের পর্যায় সারণীতে নির্ধারণ করেননি? মেন্ডেলিফ নির্ধারণ করেনি কোনটা, সেটা বলেছে। দেখো পর্যায় সারণীতে আমরা কী জানি, বিভিন্ন রকম শ্রেণী রয়েছে। কতগুলো শ্রেণী রয়েছে এটা কমেন্ট করে দিও। পেড ব্যাচ আমি এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, কতগুলো শ্রেণী রয়েছে, কতগুলো পর্যায় রয়েছে। আমি চলো একটা বলে দিচ্ছি। দেখো এই যে দিকগুলো না, এগুলোকে বলা হয় শ্রেণী, ঠিক আছে। তো টোটাল দেখবে 18টা হচ্ছে, তাই তো? 18টাই তো, 9×18, হ্যাঁ 18টাই তো হচ্ছে। আর পর্যায় কতগুলো রয়েছে না, 7টা পর্যায় রয়েছে, আমি বলেই দিলাম। চলো, তো মেন্ডেলিফ যখন পর্যায় সারণী শুরু করেছিলেন তখন কিন্তু কোনটাকে গ্রহণ করেননি বা কোনটাকে নির্ধারণ করেনি, তো উত্তর হচ্ছে কি হাইড্রোজেন। অপশন নাম্বার ডি হচ্ছে হাইড্রোজেন, রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। অ্যাসিড দ্রবণের সংস্পর্শে লিটমাস কাগজে আনলে কোন বর্ণে পরিণত হয়? এই কোশ্চেনটা আমি আশা করছি পেড ব্যাচে যারা যারা ক্লাস করেছো আমার অ্যাসিড ক্ষার লবণের, সেটা প্রত্যেকেই করতে পারবে। দেখো অ্যাসিডের ক্ষেত্রে কী হয় বলে দিই, লিটমাস একটা পেপার, ঠিক আছে, এই যে পেপারটা দেখছো এটা লিটমাস পেপার। এই লিটমাস পেপারকে যদি অ্যাসিডে দ্রবীভূত করা হয় বা অ্যাসিডে যদি ফেলে দেওয়া হয়, তাহলে লিটমাসের রং কিন্তু, অর্থাৎ পেপারটার রং হয়ে যাবে লাল, ঠিক আছে। তো এখানে বলছি কি, নীল লিটমাস কাগজে আনলে কোন বর্ণ ধারণ করবে? অ্যাসিড দ্রবণে। তো অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে কী হবে? লাল হবে। আর যদি তোমার এই যদি লাল লিটমাস যদি তুমি ক্ষারে দাও, ঠিক আছে, অ্যাসিড ক্ষারে যদি দিয়ে দাও, তাহলে কী হবে? তাহলে কিন্তু এরকম লাল হয়ে যাবে, ঠিক আছে, সরি নীল থেকে লাল হবে, ঠিক আছে, এই ব্যাপারটা হয়। অর্থাৎ আমি যদি নীলটা নিই তাহলে লাল হবে, লাল নিলে নীল হবে, এটা উল্টো কেসটা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখে নিই। একটি সুতির কাপড়ের এক প্রান্ত যদি একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এটা কী কারণের জন্য হয়? খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন। অর্থাৎ মনে করো এখানে একটা জল আছে, এই জলে তুমি একটা কাপড়কে ভিজিয়ে দিলে, ঠিক আছে, একটু ধরো ভিজিয়ে দিলে, দেখা যাবে এই জায়গাটা থেকে, এটা ধরো একটা কাপড়, ঠিক আছে, এই যে সবুজ রঙের একটা কাপড়। এবার মনে করো এই কাপড়টা আমি হালকা একটু জলে ভেজালাম, জলে ভেজানোর ফলে দেখালে এখানে ভিজিয়ে দিলাম, তো আস্তে আস্তে দেখা যাবে কিছুটা গতি তো অনেকটা চলে যায়। এই ধরনের যে গুণটা, অর্থাৎ ধরো যে একটা শাড়ি আছে, এখানে ধরো হালকা একটু জল দিলাম, জল দেওয়ার ফলে দেখা যাবে এখান থেকে অনেকটা গড়িয়ে যাচ্ছে নিজেদের মধ্যে, দেখা যাবে, তাই না? দেখেছো না যে ধরো এটা একটা শাড়ি, একটু ধরো জল পড়ে গেল, একটু ধরো জল ফেললাম, জলটা দেখা গেলো অনেকটা ছড়িয়ে পড়ছে, এটা কারোর জন্য হয়, এটা কী জন্য হয়? তো দেখো অপশন নাম্বার আছে মহাকর্ষ, সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, না কিছু কৈশিক ক্রিয়া। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। তো আনসার হচ্ছে কৌশিক ক্রিয়া, ঠিক আছে, কৈশিক ক্রিয়া একটা কোণের দিক থেকে হয় বলে এটাকে কৈশিক ক্রিয়া বলা হয়। চলো এবার জিকে কোশ্চেন, বলো 5টার মধ্যে কতগুলো পালে ফিজিক্যাল সায়েন্সে, অবশ্যই কমেন্ট করে দাও, ঠিক আছে। আর লাস্টে বলবে টোটাল আমি তোমাদের জন্য 14টা কোশ্চেন নিয়ে এসেছি, 14টার মধ্যে কতগুলো সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। চলো জেনারেল নলেজ চলে আসি। জেনারেল নলেজ খুব সহজ কোশ্চেন। পানিপথের প্রথম যুদ্ধ, বাবরের সেনাবাহিনীর মুখোমুখি হন কে? জয়চাঁদ,
হেমু না ইব্রাহিম লোদি না দৌলত খান, কোনটা হবে রাইট অ্যান্সার? আশা করছি পারবে। তো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সেনাপতির সম্মুখীন হন কে? ইব্রাহিম লোদি। কত সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ? না আমরা জানি 1526 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1526 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়। কে জয়লাভ করে, বাবর না ইব্রাহিম লোদি? কমেন্ট করে জানো, ঠিক আছে? আমি এগুলো খুবই সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছি পেইড ব্যাচে, এত সুন্দর করে বুঝিয়েছি গল্পের ছলে, জীবনও ভুলবে না। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত? দেখো এই সুন্দর সুন্দর কোয়েশ্চেনগুলো পেতে গেলে একটু কিন্তু লাইক শেয়ার করতে হবে, ঠিক আছে? তো দেখো পারবে, আশা করছি যারা পেইড ব্যাচ আছো তারা তো পারবে, আমি বিশ্বাস পারবে, ঠিক আছে? আর যারা ফ্রি ক্লাসে আছো তারা একটু দেখে নাও, যদি না পারো তো খাতে লিখে নেবে। তো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো ডুরান্ড কাপ কিন্তু অবশ্যই ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্রিকেট খেলার সাথে যুক্ত কিছু কিছু কাপের নাম একটু বলে দেবে। সন্তোষ কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? হকি খেলার সাথে যুক্ত কী কী কাপের নাম আছে এটা কমেন্ট করে দাও, ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নিই। এবার ইংলিশের কোশ্চেন, দেখো বেশি কোশ্চেন নিয়ে আসতে পারছি না কারণ একটু টাইম লাগে, তো আর তোমাদের লাইক শেয়ার যদি ভালোভাবে তো আসে তাহলে আমি আরও বেশি করে দেবো। দেখো ইংলিশের অ্যান্টোনিম অফ প্রোটেক্ট, অর্থাৎ প্রোটেক্টের অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ প্রোটেক্ট মানে কি? প্রোটেক্ট মানে রক্ষা করা, এর অ্যান্টোনিম চেয়েছে। তো দেখো চারটে অপশন আছে, ডিফেন্স আছে, ডিপ্রাইভ আছে, ডেজার্টস আছে, আর ডিভাইসেস আছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, প্রোটেক্ট মানে রক্ষা করা, তাহলে ডিফেন্ড মানেও তো রক্ষা করা, তাহলে এটা তো হবে না, এটা তো সেম উচ্চারণ হয়ে গেল, তাই না? তাহলে তো এটার মানে তো আলাদা হয়ে গেল, তার জন্য এটা হচ্ছে না। ডিপ্রাইভের অর্থও কিন্তু তাই, যে কোনো কিছুকে রক্ষা করা, কোনো কিছুকে আটকানো, ঠিক আছে? এরকম অর্থ হয়ে গেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডেজার্ট, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, ডেজার্টস। ওকে, এগুলো আমি করিয়েছি ক্লাসে। আচ্ছা চলো পরের দেখে নিই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং এটা করিয়ে আমাদের আজকে ক্লাস শেষ হবে। তো দেখে নিই কোশ্চেনটা কী বলছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেথ, অর্থাৎ যে তার ধর্মকে ত্যাগ করেছে তাকে কি বলবে? যে তার ইচ্ছাই নিজের ধর্মকে ত্যাগ করেছে তাকে কি বলবে? তো দেখো চারটে অপশন আছে, অ্যাবস্টোলেট আছে, অ্যাবস্টেট আছে, অ্যাপোস্টেট আছে, তারপর দেখতে পাচ্ছি প্রোস্টেট আছে, প্রোফেন আছে, এবং অপশন নাম্বার ডি হচ্ছে আগনোস্টিক আছে। তো রাইট অ্যান্সার কী হবে একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে? চারটে অপশনের মধ্যে দেখো আমি একটা করে বলি। অপোস্টেট মানে হচ্ছে ধর্মত্যাগী, যে ধর্মত্যাগ করেছে। প্রোস্টেট মানে হচ্ছে মূত্রত্যাগ, মূত্রস্থলী গ্রীবা সংলগ্ন গ্রন্থি বিশেষ একটা গ্রন্থি। তারপর দেখো প্রোফেন মানে অপবিত্র, যে পবিত্র নয় তাকে প্রোফেন বলা হয়। আর অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী, যে অজ্ঞা, মানে যার মধ্যে জ্ঞান নেই, যে অজ্ঞেয়, ঠিক আছে? তাহলে কোনটা রাইট আনসার হবে একটু কমেন্ট করে দাও। এটা তোমাদেরকে হোমওয়ার্কে রেখে দিলাম, অবশ্যই আশা করছি পারবে অ্যান্সারটা দিতে। কোশ্চেনে বলেছে কি, যে তার নিজের ধর্মকে ত্যাগ করেছে তাকে কী বলবে, এক কথায় প্রকাশ করতে গেলে তাকে কী বলবে, কমেন্ট করে দাও, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা? এরকম আপডেট যদি আরও পেতে চাও অবশ্যই কমেন্ট করো, লাইক করো, প্রচুর লাইক আসে তবে আমি দিতে পারবো, তাছাড়া সম্ভব না, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।